দিনরাত এক করে রাজধানীতে চলছে মেট্রো রেলের কাজ। করোনার ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা। এর কাজ ভারী ভারী কাজ যেগুলো দিনের বেলায় আমাদের ট্রাফিক থাকার কারণে কাজগুলো করতে পারি না। এখন আমাদের গতি আল্লাহর রহমতে আগের মতোই চলতেছে। মাথা তুলে দাঁড়িয়েছে উত্তরা দক্ষিণ স্টেশন। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার আশা। আগের অভিজ্ঞতা থেকে 6 মাস আমরা কাভার করেছি, এখনো আমি 6 মাস কাভার করতে পারবো। তার বেশি যদি হয় তাহলে আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ড্রেজিং যেন প্রহসন। পদ্মার ভাঙনে বিলীন হওয়ার পথে পলি ফেলার চর লোহজঙ্গ। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে লঞ্চ চলাচল বন্ধের আশঙ্কা। প্রদীপ কাণ্ডে ইমেজ সংকটে কক্সবাজারের পুলিশের কার্যক্রম। সুযোগ নিচ্ছে একটি মহল, বাড়ছে অপরাধ। সবই স্বাভাবিক দাবি এসপির। তৈরি পোশাকের কার্টন থেকে কার্বন পেপারে লুকানো মাদক অ্যামফিটামিন জব্দ। ব্যবহার হয় ইয়াবা তৈরিতে। লক্ষ্য ছিল বিমানের কার্গো ফ্লাইটে অস্ট্রেলিয়া পাচার। অভিযানে ধরা পড়ে চুনোপুটি। ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় জাল টাকার কারবারিরা। কোনোভাবেই ভাঙা যাচ্ছে না চক্র। এবং রাশিয়ায় করোনা টিকা স্পুটনিক 5 গণহারে প্রয়োগ শুরু। সুস্থ আছেন টিকা নেয়া ব্যক্তিরা। শিগগিরই দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পুরোদমে চলছে মেট্রো রেলের লাইন বসানো ও বিদ্যুৎ সঞ্চালনের কাজ। মাথা তুলে দাঁড়িয়েছে উত্তরা দক্ষিণ স্টেশন। করোনা সংকটে যখন বিভিন্ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েছে, তখন নির্ধারিত সময়ে কাজ শেষ করার পাশাপাশি খরচও বাড়বে না বলে আশা মেট্রো কর্তৃপক্ষের। বাবুল হোসেনের ক্যামেরায় আজহার লিমনের রিপোর্ট। পেরিয়ে গেছে মধ্যরাত। চারপাশের শুনশান নীরবতা ভেঙে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকায় চলছে চলমান মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। এখানে মেট্রো লাইনের পিয়ার হেড বসানো হচ্ছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 90টি খুঁটির উপর বসবে পিয়ার হেড। আগস্ট মাস পর্যন্ত যার 37টি বসানো হয়েছে। ডিজাইন অনুযায়ী সার্ভেটা পজিশনটা ঠিক আছে কিনা শাটারে, সেটা আমরা এখন চেক করতেছি সার্ভে করার মাধ্যমে। হার্ড কাজ যেমন শিফটিং এর কাজ ভারী ভারী কাজ যেগুলো দিনের বেলায় আমাদের ট্রাফিক থাকার কারণে কাজগুলো করতে পারি না। রাতের বেলায় ফ্রিলি আমরা রাস্তা বন্ধ করে দিলাম, রাস্তা বন্ধ করে কাজগুলো করলাম। দীর্ঘদিন আমাদের কাজ বন্ধ ছিল, তো এখন আমাদের গতি আল্লাহর রহমতে আগের মতোই চলতেছে। এই এলাকা বাদেও এ পর্বে পুরোদমে কাজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ 3টি পয়েন্টে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় ধাপে আগারগাঁও থেকে কারওয়ান বাজার ও কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশের কাজ প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। তবে মেট্রো প্রকল্পের অগ্রগতি সবচেয়ে বেশি দৃশ্যমান উত্তরা থেকে আগারগাঁও অংশে। এ অংশে 4 ভাগের 3 ভাগ কাজই শেষ। দৃশ্যমান 12 কিলোমিটারের মধ্যে প্রায় 11 কিলোমিটার উড়াল পথ। একযোগে চলছে 9টি স্টেশনের মধ্যে 6টি স্টেশন নির্মাণের কাজ। এক্সপেক্টেড ডেট হলো যে 5টা মেট্রো রেল আমাদের ডিসেম্বরের ভিতরে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। 8টা স্টেশনের ফ্যাব্রিকেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেইগুলো এখন সংযোজন চলছে এবং একটার ফ্যাব্রিকেশন চলছে। এটাও আশা করি যে 1 মাসের ভিতর এটা শেষ হয়ে যাবে। করোনা শনাক্তের আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে মেট্রো রেল প্রকল্পে কাজ হয়েছে প্রায় 3%। কিন্তু মার্চে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর কাজ হয়েছে গড়ে 1% করে। যদিও নির্ধারিত সময়ে 22,000 কোটি টাকা ব্যয়ের প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে আশাবাদী প্রকল্প ব্যবস্থাপক। তাদের কথা হলো যে আমরা যেহেতু আগের অভিজ্ঞতা থেকে 6 মাস আমরা কাভার করেছি, এখনো আমি 6 মাস কাভার করতে পারবো। তার বেশি যদি হয় তাইলে আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। সার্বিকভাবে অর্ধেক কাজ শেষ হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আগে ছিল যেটি শুধুমাত্র নকশার পরিকল্পনা, সেটি এখন বাস্তবের কাঠামোয় দৃশ্যমান। মাথা তুলে দাঁড়িয়েছে মেট্রো রেলের উত্তরা দক্ষিণ স্টেশন। একই গতিতে চলছে বিদ্যুৎ সঞ্চালন এবং মেট্রো লাইন বসানোর কাজ। তাই জাপান থেকে কোচ আসা মাত্র মেট্রো চলাচল যে সময়ের ব্যাপার মাত্র, সেটি বলাই যায়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।
শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস স্বাভাবিক করতে পুরোদমে চলছে ড্রেজিং করে পলি ফেলা হচ্ছে পদ্মা সেতুর কাছে লোহজং চরে। তবে সেই চরটিও ভেঙে এখন মূল চ্যানেলে প্রবেশ করছে পলি, যে কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পদ্মায় বিলীন হচ্ছে পলি ফেলার স্থান লোহজং চর, আর এই চর স্রোতের সাথে মিশে গিয়ে চ্যানেলে এসে পড়ছে, ফলে পলি সরিয়ে কুল পাচ্ছে না। মনে করেন ব্যাংকে শেষ হয়ে যায় তাহলে তো খাড়িটা আরো নষ্ট হয়ে যায়, যার ফলে খাড়িটা যদি আরো একটু কাটা হয় তাহলে লঞ্চ ফেরি চলাচল ভালো আমরা করতে পারি। সামনে যদি দুটা ডেজাল লাগাই ক্লিয়ার করে দেয় আমরা সুন্দরভাবে চলতে পারবো, তা নাহলে দু একদিনের মধ্যে আমাকে লঞ্চ মনে হয় বন্ধ হয়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় মানুষ এখন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে, তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে গাতাগাতি করে তাল পদ্মা পাড়ি দিচ্ছে। এরকম যদি ভাঙতে থাকে তাহলে দেখা যাবে যে এই চ্যানেল আবার বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। আর এসেই দেখলাম যে ফেরি চলাচল করতেছে না, এখন কি করব? লঞ্চে বাধ্যতামূলক উঠতেই হচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে লঞ্চে পার হতে হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভোগের কারণ। কষ্ট কোনো শেষ নাই, মালামাল নিয়ে পারাপার, বাচ্চা নিয়ে পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। খোদ বিআইডব্লিউটি এর শীর্ষ প্রকৌশলী বলছেন, ড্রেজিং এর পলি ফেলা হচ্ছিল যেখানে সেই পলি সহ চরটি হারিয়ে যাচ্ছে পদ্মায়। নাব্যতার পরিস্থিতি আরো প্রকট আকার ধারণ করবে, এটা তখন সামলানো আরো কঠিন হয়ে যাবে যদি এই চরটা রাতারাতি ভেঙে যায়। 1 দশক আগে পদ্মার বুকে এই চর জাগে, এই চর কেটেই তৈরি করা হয় চ্যানেল। লোহজং টার্নিং এর পাশে পদ্মার চরের 5 বর্গ কিলোমিটার এলাকার 4 বর্গ কিলোমিটারই পদ্মায় বিলীন হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে অষ্টম দিনের মতো পুরোপুরি বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে পদ্মা পার হতে বেড়েছে মানুষের দুর্ভোগ। এ বিষয়ে জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে যে অষ্টম দিনের মতো যে ফেরি চলাচল একদম বন্ধ হয়ে গেছে, সে কারণে কিন্তু বিড়ম্বনা চরম আকার ধারণ করেছে। এখানে যে দিনের বেলা লঞ্চ এবং স্পিড বোট করে গাদাগাদি করে যাত্রীরা পারাপার হতে পারেন, কিন্তু রাতের বেলা কিন্তু পারাপারের কোনো সুযোগ নেই, এবং যে কারণে কিন্তু জরুরি নানা রকম পরিস্থিতিতে এই অঞ্চলের মানুষ সমস্যায় পড়ছেন। এবং এই দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট এবং কাঁঠালবাড়ি ঘাটের দুপারে কিন্তু দুর্ভোগের অন্ত নেই, এবং এই ফেরি যে কারণে বন্ধ, সেই নাব্য সংকট সমাধানের জন্য কিন্তু ড্রেজিং চলছে। বিআইডব্লিউটিএ বলছে যে তাদের 7টি ড্রেজার সেখানে কাজ করছে, এর মধ্যে যেই চ্যানেল লোহজং টার্নিং সেখানে 5টি ড্রেজার, এবং যেখানে পদ্মা সেতুর সামনে যে নাব্যতার সমস্যা হয়েছে সেখানে 2টি ড্রেজার কাজ করছে, এবং সঙ্গে কিন্তু পদ্মা সেতুর চায়নার একটি ড্রেজারও কাজ করছে। তারা বলছেন যে বিআইডব্লিউটিএই শুধু 6,40,000 ঘন মিটার পলি অপসারণ করেছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে চ্যানেল চালু করা যায়নি, এবং ফেরি চলাচল এখনও অচলতার মধ্যে রয়েছে, এবং কবে নাগাদ ফেরি চলাচল করবে সেটিও কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন। এবং চরের যে মাটি সেটি ভেঙে পলি কিন্তু চ্যানেলে মিশে যাচ্ছে, এবং সেখানে লঞ্চের যে চালক তারা বলছেন যে লঞ্চ চালানো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এবং সেখানে তীব্র স্রোত, এবং এই স্রোতের মধ্যে যে এই নাব্য সংকট, সেখানে তাদের এই ব্রিজের যে নিচ দিয়ে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এই যে চ্যানেল সেটি তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে এই সমস্যাটি আছে, এবং এটি আগে থেকে যদি তাদের প্রস্তুতি যথাযথ থাকতো তাহলে কিন্তু এই দেশের গুরুত্বপূর্ণ যে এই ফেরি রোড সেটি কিন্তু এইভাবে বন্ধ হয়ে থাকতো না। এইভাবে বন্ধ হওয়ার কারণে কিন্তু শুধু মানুষের দুর্ভোগ নয়, এখানকার ব্যবসা বাণিজ্য সহ নানা দিকে কিন্তু এখানে নেতিবাচক প্রভাব পড়েছে। এই ছিল এখানকার সর্বশেষ। আফজাল। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, সে খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। প্রদীপ কাণ্ডের পর ইমেজ সংকটের মুখে নিজেদের অনেকটা গুটিয়ে নিয়েছে কক্সবাজার পুলিশ। বন্ধ রয়েছে অভিযানের পাশাপাশি নিয়মিত টহল, থানাগুলোর প্রধান ফটকও তালামারা, এমন অভিমত স্থানীয় সুধীজনদের। তবে পুলিশ সহ প্রশাসনের দাবি, স্বাভাবিক গতিতে চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকাণ্ড। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশের গুলিতে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় যেন পর্যটন শহর কক্সবাজারের পুরো চিত্রই পাল্টে দিয়েছে। আগে যেখানে প্রতি কয়েকশো গজ অন্তর একটি করে পুলিশ চেকপোস্ট ছিল, এখন দিনের 24 ঘন্টায় পুরো কক্সবাজার ঘুরেও পুলিশের দেখা পাওয়া যায় না। রাস্তায় ট্রাফিক পুলিশ পর্যন্ত নেই বললেই চলে। সিনহা হত্যাকাণ্ডের পরে পুলিশ প্রশাসনে স্থবিরতা আমরা লক্ষ্য করছি।
এবং পুলিশ অনেক থানা তো বেশ কিছুদিন ধরে গেটই বন্ধ রাখা হয়েছিল, সাধারণ মানুষ প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছিল না। কোনো থানায় তারা স্বাভাবিক কার্যক্রম করছে না, এর ফলে কক্সবাজারের বিচারপ্রার্থী সাধারণ মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে। মূলত টেকনাফের সাবেক ওসি প্রদীপ কাণ্ডের কারণে পুরো পুলিশ প্রশাসনই ইমেজ সংকটের মুখে পড়েছে, আর পুলিশের এই গুটিয়ে যাওয়ার প্রবণতাই বাড়ছে অপরাধের মাত্রা। ছিনতাই, রাহাজানি এবং ডাকাতি ঘটনা ঘটতেছে, কিছু খুন খারাপিও হচ্ছে, বড় বড় চালানগুলো মাদকের চালান ধরা পড়তেছে, অধিকাংশতে গ্রেপ্তার হচ্ছে না। তবে অভিযান কিংবা টহল বন্ধ করার কথা অস্বীকার করে পুলিশ সুপারের দাবি, স্বাভাবিক নিয়মেই পুলিশের কাজ চলছে। কাজকর্ম কমিয়ে দেওয়া এরকম বিষয় না, আমাদের যে স্বাভাবিক কাজকর্ম যেটা পূর্বেও ছিল সেটা এখনও আছে। এদিকে আগামী মাস থেকে শুরু হচ্ছে কক্সবাজারের পর্যটন মৌসুম, তাই পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সামনের যে পর্যটন মৌসুম, এখানে যে প্রচুর পরিমাণে দেশি বিদেশি লোকজন আসবে, তাদের নিশ্চিত নিরাপত্তা, তাদের সুবিধা, এগুলো আরও কীভাবে এনশিওর করা যায় সেজন্য আমাদের এখন ভাবনার মধ্যে আছে। কক্সবাজার বেড়াতে আসা মানুষের আকর্ষণ থাকে মেরিন ড্রাইভে ভ্রমণ, কিন্তু 31 জুলাই ঘটনার পর থেকে সেখানে দর্শনার্থীর ভিড় অনেকটাই কমে গেছে। পর্যটন নগরী কক্সবাজারের সার্বিক চিত্র পাল্টে দিতে বড় ধরনের ভূমিকা রেখেছে এই মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ যেমন অনেক কিছু দিয়েছে, ঠিক তেমনি অনেক কিছু শিখিয়েও দিয়েছে। কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে কমল দে, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে 41 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1827 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,31,078 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,775 জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 16,74,452 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,827 জন। মোট আক্রান্ত 3,31,078 জন। 24 ঘন্টায় মারা গেছেন 41 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 4,593 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,995 জন। মোট সুস্থ হয়েছেন 2,30,804 জন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোশাক রপ্তানি চালানে পাচারের চেষ্টাকালে জব্দ করা হয়েছে অ্যাম্ফিটামিন জাতীয় মাদক। বিমানবন্দর পরিচালক জানান, 15 কেজি 600 গ্রাম মাদকের চালানটি হংকং হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ দিয়ে প্রতিদিন বিদেশে যায় হাজার হাজার কার্টন তৈরি পোশাক। উড়োজাহাজে ওঠার আগে স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় প্রতিটি কার্টুনকে। মঙ্গলবার রাতে স্ক্রিনিংয়ের সময় 2টি কার্টুনে কোকেন জাতীয় পদার্থের অস্তিত্ব শনাক্ত করেন এভিয়েশন সিকিউরিটির সদস্যরা। তল্লাশি চালাতে গিয়ে বেরিয়ে আসে তৈরি পোশাকের আড়ালে লুকিয়ে রাখা সাদা গুঁড়ো। সেই লটে মোট 340টি কার্টুন ছিল, তবে 60টি কার্টুনে 15 কেজি 600 গ্রাম সাদা গুঁড়ো পাওয়া যায়। পরে ল্যাব টেস্টে উঠে আসে কোকেনের মতো দেখতে এমফিটামিন জাতীয় মাদক। বাংলাদেশের ইতিহাসে এক্সপোর্ট কার্গোর সাথে মানে পাচার হওয়া মাদক এটাই প্রথম। ল্যাব টেস্ট পরীক্ষা করার পরে আমাদেরকে কনফার্ম করে যে এটা এমফিটামিন নামক একটা প্রথম শ্রেণীর মাদক। টেকনিক অবলম্বন করা হয়েছে যাতে এটা স্ক্রিনিংকে ফাঁকি দেওয়া যায়। 6 জনকে আমরা হেফাজতে রেখেছি, তাদেরকে আমরা আইন সংস্থার কাছে হস্তান্তর করব। তদন্তের সাথে অভিযুক্তদের নাম জানানো হয়নি বলে জানান বিমানবন্দরের পরিচালক। কারা রপ্তানি করছিল বা কোন এজেন্সি এর সাথে জড়িত সেটা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানানো হবে, এবং তদন্তের স্বার্থে আসলে আমরা চাচ্ছি না এই বিষয়টা ডিসক্লোজ করতে। নিরাপত্তা বিশ্লেষক ও বিজিএমইএর নেতারা উদ্বেগের পাশাপাশি জড়িতদের শাস্তি দাবি করেন। তদন্ত করে তাদের বিচার করা উচিত, তারা যেন যেই সুনামের সাথে বাংলাদেশের পোশাক রপ্তানি করছে সেই সুনাম যেন কেউ নষ্ট করতে না পারে। আমাদের এখান থেকে রপ্তানিযোগ্য পণ্যের ভেতরে যদি এই মাদক পাচার হয় আর এটি যদি ওই দেশে গিয়ে ধরা পড়ে, বাট যদি চলমান থাকে তখন তারা আমাদের পণ্য রপ্তানির উপর বেশি দেখা দিচ্ছে। এমফিটামিন জাতীয় এই মাদক ইয়াবা তৈরিতেও ব্যবহার করা হয় বলে জানা গেছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। মূল হোতা বেশিরভাগ সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। পুলিশের জালে ধরা পড়ে শুধু সরবরাহকারীরা। কিছুদিনের মধ্যে জামিনে বেরিয়ে আবার জড়ায় একই অপরাধে। জাল টাকার চক্র এভাবেই ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন রেজাউল হক রিপন। নামিয়া আমি 1000 টাকার নোট দিয়েছি, আমার 900 টাকা দিচ্ছে,
900 টাকা দেওয়ার পরে ওর ভিতরে একটা খারাপ টাকা বাজছে, বাজার পরে আমি আবার রিপ্লাই একটা দোকানে দিয়েছি, কইছে এটা খারাপ টাকা। জাল টাকা পাওয়া সবার জন্যই ক্ষতির, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য এ যেন চরম অভিশাপের। সবশেষ পরিসংখ্যানে বিভিন্ন সংস্থা চলতি বছরের প্রথম 6 মাস পর্যন্ত গত 18 মাসে 16,991টি জাল নোট ধ্বংস করেছে, যার পরিমাণ 1,41,55,750 টাকা। আর হাতে নাতে গ্রেফতার আসামিরা অনেক ক্ষেত্রে চেনেনি না মূল হোতাকে। তোমার কাছ থেকে শিখছি, আমি তো লেখাপড়া জানি না, ওরা শিখেছে, আমার জন্য নিয়েছে স্কিম জন্য, স্কিম বানানোর জন্য। 100 পিস 10,000 টাকা আমি 1400 টাকা দিয়ে কিনি, ছোট দোকানে গিয়ে আলু বা পেঁয়াজ বা এইসব কিছু আমি কিনে আমার বাসায় চলে যাই। লোকচক্ষুর আড়ালে থেকেই সে পরিচালনা করে পুরো চক্রটি। বাড়তি টাকার লোভ দেখিয়ে বিতরণকারী খুঁজে বের করে বিশ্বস্ত আরও বিতরণকারীকে। এভাবেই অঞ্চল নির্ধারণ করে চক্রাকারে বাড়তে থাকে বিতরণকারীর সংখ্যা। সাধারণ মানুষের অসচেতনতাকে কাজে লাগিয়ে একটি চক্র যে কোনোভাবেই চেষ্টা করে যে সেটা শহরের হোক বা শহর থেকে একটু বাইরে হোক, কারখানা তৈরি করে নকল টাকা তৈরির যে ফাঁদটা পাতে, এরপরে তারা ছড়িয়ে দিতে চেষ্টা করে, যেমন নগরের মধ্যে এবং নগরের প্রান্তেও। শুধুমাত্র গত 10 বছরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 592টি মামলা করেছে এ ধরনের ঘটনায়। আর গত 2 দশকে সারা দেশে জালনোট সংক্রান্ত মামলা হয়েছে 8,366টি। এখনও তদন্তাধীন রয়েছে 2,000-এর বেশি। যারা ধরা পড়েছে বিভিন্ন সময়ে, তারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তিক জায়গা বা পেরিফেরিতে বসবাস করত। বিশেষজ্ঞদের মতে শুধু অভিযান চালিয়েই নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় অর্থনীতির এই মরণ ফাঁদকে। জাল টাকা চিহ্নিতকরণ, এইটার ব্যাপারে তদন্তকরণ, এইটার ব্যাপারে বিচার যে পর্যায়ে আমরা আছি তার চেয়ে আরো অনেক বেশি বিনিয়োগ, সময় এবং মনোযোগ দেওয়া দরকার। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কঠোর আইনি প্রয়োগ পারে দেশের জাল টাকা তৈরির প্রবণতা রুখতে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দিনরাত এক করে রাজধানীতে চলছে মেট্রো রেলের কাজ। করোনায় ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার আশা। ড্রেজিং যেন প্রহসন, পদ্মার ভাঙনে বিলীন হওয়ার পথে পলি ফেলার চর লৌহজং। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে লঞ্চ চলাচলও বন্ধের আশঙ্কা। এবং রাশিয়ায় করোনার টিকা স্পুটনিক 5 গণহারে প্রয়োগ শুরু। সুস্থ আছেন টিকা নেওয়া ব্যক্তিরা, শিগগিরই দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।